অবশেষে ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীর সেদিনের বৈঠকের আসল তথ্য বেরিয়ে এসেছে। সমন্বয়কদের ফাঁসিয়ে দিয়েছেন ডক্টর ইউনূস, শেষ রক্ষাও হবে না। এইদিকে কঠিন অ্যাকশনে গিয়েছেন সেনাপ্রধান। শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন। ব্যাংককে মোদি ইউনূসের বৈঠকের 72 ঘন্টা কাটতে না কাটতেই সেই বৈঠক নিয়ে রীতিমতো সংঘাতের বাতাবরণ এখন তৈরি হয়ে গিয়েছে, আর এটা হওয়ারই ছিল। প্রতিনিয়ত বহির্বিশ্ব থেকে বাংলাদেশের উপরে যে পরিমাণ নিষেধাজ্ঞা, যে পরিমাণ আপনার এই যে বিজনেসের ক্ষেত্রে আপনার কি বলে গার্মেন্টস ফ্যাক্টরিতে যে পরিমাণ আপনার ব্যাড ট্যাক্স বাড়াই দিচ্ছে রে ভাই, বাংলাদেশ কয়দিন পরে আপনার রাস্তায় নেমে যাবে। রাস্তায় পেলা নিয়ে রাস্তায় নামতে হবে। ভারতের চিকেন নেকে ভারী অস্ত্র শস্ত্র এবং সেনা মোতায়েন করলো ভারত, এরকম গুরুত্বপূর্ণ একটা সংবাদ দেওয়ার জন্য আসলাম ভিডিও ক্যামেরার সামনে। দর্শক, একটা জিনিস খেয়াল করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর বৈঠকটি একেবারে না হতে হতে হয়ে গেল। কিভাবে হলো? এটি কিন্তু এখনো রহস্যভেদ হয়নি। ডক্টর ইউনূস এবং মোদির মধ্যে কি ধরনের কথাবার্তা হয়েছে এটা নিয়ে আমরা দুটো অফিসিয়াল স্টেটমেন্ট পেয়েছি। এটা ভারতের দিক থেকে ভারতের জনাব মোদি তার এক্স অ্যাকাউন্টে এবং ফেসবুকে বলেছেন। এট দ্য সেম টাইম তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা ব্রিফিং করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠককে কেন্দ্র করে এখনো কিন্তু আলোচনা থামেনি। ইউনূস মোদি বৈঠকের পর আওয়ামী শিবিরে প্রচন্ড হতাশা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ বা দেশের বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক মণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর বৈঠকের অবশেষে সকল ধরনের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ডক্টর ইউনূস আন্তর্জাতিকভাবে বিপদে পড়ে গেছে, বাংলাদেশ খুবই লজ্জিত। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টা ইঙ্গিত করেছে। তাই আমি আর নতুন করে কিছুই বলতে চাচ্ছি না, শুধু এটাই বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস লজ্জিত, বিপদে পড়ে গেছে। এইদিকে নরেন্দ্র মোদীর সঙ্গে কি কথা হয়েছিল সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে জানতে পারবেন। দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। ব্যাংককে মোদি ইউনূসের বৈঠকের 72 ঘন্টা কাটতে না কাটতেই সেই বৈঠক নিয়ে রীতিমতো সংঘাতের বাতাবরণ এখন তৈরি হয়ে গিয়েছে, আর এটা হওয়ারই ছিল। কারণ এই বৈঠক নিয়ে বাংলাদেশে ফিরে এসে মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম যে ধরনের মন্তব্য করেছে, সেগুলো নিয়ে সংঘাতের বাতাবরণ তৈরি হওয়াটা নিশ্চিত ছিল। দিল্লির তরফ থেকে এখন জবাব এসে গিয়েছে। প্রেস সচিব যে বার্তাগুলো দিয়েছে এই বৈঠকের পরে, এবং প্রেস সচিব রীতিমতো ইউনূসকে বড়াই করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে, আমরা এই করেছি সেই করেছি, এই যত রকম তিনি বার্তা দিয়েছে সেই সমস্ত বার্তাকে তাদের উদ্দেশ্য মতো ওই বয়ানে রং ও মাত্রা চড়ানোর চেষ্টা তারা করেছে, এমনটাই বলা হচ্ছে। নয়াদিল্লি সূত্র এ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে। ভারতের বিখ্যাত গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা থেকে এই সংবাদটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। কেন বললাম? কারণ অনুপ কোনোদিন মন গড়া কথা বলে না, কোনো একটা ভিত্তির উপরে দাঁড়িয়ে যে কোনো খবর আপনাদের সামনে উপস্থাপন করে। সুতরাং নয়াদিল্লি থেকে এই যে ইউনূস সাহেবের প্রেস সচিব এবং ইউনূস সাহেব যে দাবিগুলো করেছে, সে দাবিগুলো যে ভুয়া, বানোয়াটি, মিথ্যে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে তাতে রং ও মাত্রা চড়ানো হয়েছে, এই যে এত বড় একটা দাবি নিয়ে এসেছি আপনাদের সামনে, সেটার একটা ভিত্তি থাকা দরকার। তো সেই জন্যই আমি বললাম ভারতের বিখ্যাত সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার রিপোর্ট আপনাদের সামনে উপস্থাপন করছি। দর্শক, নয়াদিল্লি সূত্র থেকে যে কড়া বার্তা দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে যে ইউনূসের প্রেস সচিবের এই যে বয়ান তিনি এই গত 3 দিন ধরে পেশ করছে তাদের জনগণের সামনে, এই বয়ান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, দুর্বুদ্ধির পরিচয় দিচ্ছে। এতে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব এবং সদিচ্ছা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। বাস্তবে হাসিনার প্রত্যার্পণ নিয়ে ভারত এখনো একটি কথাও বলেননি। কথা পরিষ্কার। দুদিন আগেই আপনাদের সামনে একটা ভিডিও আমি নিয়ে এসেছিলাম, যেখানে ভারতের প্রধানমন্ত্রীর যে স্ট্যাটাস, আমাদের প্রেস সচিবের যে স্ট্যাটাস, মানে যে দুটো মন্তব্য দেওয়া হয়েছে এই বৈঠকের পরে, সেগুলোকে আমরা সামনাসামনি রেখে আলোচনা করেছিলাম, এবং আমরা সবাই দেখেছিলাম যে এই প্রেস সচিবের বক্তব্যে নিশ্চিত গণ্ডগোল আছে। সেই গণ্ডগোলটা কি আজকে ভারতের এই বয়ান থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। দর্শক, আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম যে ফেসবুকে পোস্ট দিয়েছিল এই বৈঠকটি শেষ হওয়ার পর, সেই পোস্টে তিনি দাবি করেছিলেন, হাইলাইটেড কথা, মোদি নাকি ইউনূসকে বলেছে আপনার প্রতি শেখ হাসিনা অমার্জিত ব্যবহার করেছে, সেটা আমরা লক্ষ্য করেছি, কিন্তু আপনার প্রতি আমাদের সম্মান ও শ্রদ্ধা রয়েছে। এই কথা নাকি মোদি ইউনূসকে বলেছে। শফিকুল আলম এটা প্রচার করে বেরিয়েছে এই গর্ধব জনগণকে, আর সেটা তারা গপগপ করে খেয়েওছে। কিন্তু আজ এখন সব পর্দা উঠে গিয়েছে। তিনি আরও দাবি করেছিলেন যে হাসিনার প্রত্যার্পণের ব্যাপারে মোদি সরাসরি না করেননি, মানে তিনি ইতিবাচক, হাসিনাকে ফিরিয়ে দেবে।
তাছাড়া আপনার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন এই বৈঠক নূতন আশার সঞ্চার করেছে। এছাড়াও আরও মানুষ অনেক রকম তাদের ব্যক্তিগত মতামত দিয়েছিল। কিন্তু আমাদের মেন বিষয় হচ্ছে শফিকুল আলম, একজন প্রেস সচিব, একজন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি কিভাবে এরকম ভাঁওতাবাজি করতে পারে। আসল কথা তো তাদের সরকারটাই একটা ভাঁওতাবাজির সরকার, একটা 2 নাম্বারি সরকার। সুতরাং সেই সরকারে বসে থাকা নেতা মন্ত্রীরাও তো জালিয়াতি হবে, 2 নাম্বারি মাল হবে, তাই না? কেন বলতে বাধ্য হতে হচ্ছে। এত বড় সরকারের একজন কর্মকর্তা হয়ে, এত উচ্চপদস্থ একটা দায়িত্ববান কর্মকর্তা হয়ে তিনি জনগণের উদ্দেশ্যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কথাবার্তা কিভাবে জনগণের সামনে রাখে? তিনি তো একজন ডিপ্লোম্যাট এখন, তাই না? তাহলে কিভাবে এটা সম্ভব? দর্শক, সব ছন্দপতন হয়ে গিয়েছে। শফিকুলের ফেসবুক পোস্ট ঘিরে নয়াদিল্লি সূত্রের তরফ থেকে যা বলা হচ্ছে তাতে রীতিমতো তারা যে একটা ছন্দ তৈরি করেছিল যে আমাদের ইউনূস জি বিশাল বড় দান মেরে এসেছে, সেই ছন্দটার পতন হয়ে গিয়েছে। কারণ এখন দিল্লি সূত্র থেকে বলা হচ্ছে যে ইউনূসের সঙ্গে আগের সরকারের সম্পর্কের বিষয়ে মোদির নাম করে ভ্রান্ত মন্তব্য প্রচার করা হচ্ছে। সহজ সরলভাবে এই যে প্রেস সচিব যেটা বয়ান দিয়েছে যে আমরা দেখেছি শেখ হাসিনা আপনাদের উপরে অপব্যবহার করেছে, কিন্তু আমরা আপনার সাথে ভালো সম্পর্ক রাখতে চাই, এই যে একটা ভুয়া দাবি তিনি ছড়িয়েছে দেশে, সেটার সম্বন্ধেই বলা হচ্ছে যে ইউনূসের সঙ্গে আগের সরকারের সম্পর্কের বিষয়ে মোদির নাম ব্যবহার করে ভ্রান্ত মন্তব্য প্রচার করা হচ্ছে। ভারতের তরফ থেকে সরাসরি বলা হচ্ছে, তিনি ভারতের তরফ থেকে বলছে যে মোদি যে কোনো গণতন্ত্রে ভোট যে মান্যতা দেয় সেই বিষয়টি স্মরণ করিয়ে মোদি বৈঠকে বার্তা দিয়েছে। দ্যাট মিনস আর্জেন্ট আগে নির্বাচন দিন। এই যে আপনি নির্বাচন পিছিয়ে গড়িমিশি করছেন নিজের আখের গোছানোর জন্য, ওতে আমরা সমর্থন করি না, আগে নির্বাচন। ডক্টর ইউনূস এবং মোদির মধ্যে কি ধরনের কথাবার্তা হয়েছে এটা নিয়ে আমরা 2টো অফিসিয়াল স্টেটমেন্ট পেয়েছি। এটা ভারতের দিক থেকে ভারতের জনাব মোদি তার এক্স অ্যাকাউন্টে এবং ফেসবুকে বলেছেন। অ্যাট দ্য সেম টাইম তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা ব্রিফিং করেছে, তাদের পররাষ্ট্র সচিবকে আমরা ব্রিফিং করতে দেখেছি, আমরা শুনেছি, কথা বলেছি। আমাদের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক যে অ্যাকাউন্ট আছে সেখান থেকেও বলা হয়েছে, অনেক ডিটেইলড বলা হয়েছে। কিন্তু প্রেস সচিব জনাব শফিকুল আলম কিছু মন্তব্য করেছেন তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে, এবং সেটা নিয়ে ভারতে তীব্র ডিবেট হচ্ছে, শোরগোল হচ্ছে, আমরা এভাবে বলবো, যথেষ্ট প্রতিবাদ হচ্ছে। মানে তাদের বক্তব্য হচ্ছে প্রেস সচিব যা বলেছেন সেটা বাড়িয়ে বলা, পলিটিক্যালি মোটিভেটেড, এবং এটা সত্য কিছু না। উনি আসলে কি বলেছেন প্রেস সচিব আগে সেই জায়গায় যাই, এবং আমরা পরবর্তী আলোচনার আগে এটা মাথায় রাখবো। ভারতের যেসব মিডিয়া প্রচুর কথা বলছে, অনেকগুলো মিডিয়াতে আমি টকশো দেখছি, এটা নিয়ে তারা টকশো করছেন, নট অনলি দ্যাট, তাদের অনলাইন বা প্রিন্টেড ভার্সনে এই নিউজটা এসছে। তার মানেটা হচ্ছে তারা এটাকে খুব স্ট্রংলি কন্টেস্ট করছে, এবং ওইটা যেটা মাথায় রেখে আমরা পরবর্তী আলোচনায় যাব সেটা হচ্ছে এর প্রায়গুলোই অত্যন্ত সরকার বা বিজেপি সরকার ইনফ্লুয়েন্সড মিডিয়া। তার মানে তাদের মিডিয়ার যে বক্তব্য, এটাকে জাস্ট একটা মিডিয়ার বক্তব্য এভাবে না দেখে এটা সরকারি ভার্সন, আমরা ডিফ্যাক্টো সরকারি ভার্সন, এটা মেনে নিতে পারি। ওদের অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দেয়নি, কিন্তু এটা যথেষ্ট ডিবেট হচ্ছে, এবং আমাদের এই প্রশ্ন করতে হবে এই ধরনের মন্তব্য কতটা ঠিক বা কতটা ভুল। যেন শফিকুল আলম যেটা লিখেছেন এটা নিয়ে ইনফ্যাক্ট আমি নিজে একটা টকশোতে প্রশ্ন ফেস করেছি। এই প্রশ্নটা শেখ হাসিনাকে নিয়ে আমাকেও করা হয়েছিল। উনি লিখেছেন এরকম: আমরা আশাবাদী শেখ হাসিনাকে একদিন ঢাকায় ফিরিয়ে আনা হবে এবং আমরা শতাব্দীর সবচেয়ে আলোচিত বিচার দেখতে পাব। তিনি যেটা বলছেন সেটা হলো যে বৈঠক হয়েছে সেখানে এটা কিসের ভিত্তিতে বলছেন? নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না শেখ হাসিনাকে যখন ফেরত পাঠাতে চাওয়া হয়েছে। এটা নিয়েও ভারতে তীব্র আলোচনা চলছে, বাদানুবাদ চলছে। বাদানুবাদ না, ইনফ্যাক্ট আমাদের কেউ নেই, তারাও খুবই টাফ সমালোচনা করছেন। আরেকটা মন্তব্য নিয়ে সেটা এরকম, জনাব শফিকুল আলম লিখেছেন, দ্বিপক্ষীয় বৈঠকে মোহাম্মদ ইউনূসের প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অধ্যাপক ইউনূসের কাজের প্রশংসা করেন। তিনি প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, যদিও ভারতের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক ভালো ছিল, তবে আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি, কিন্তু আমরা আপনাকে সম্মান ও শ্রদ্ধা জানানো অব্যাহত রেখেছিলাম। এই দুটো মন্তব্য, এই মন্তব্যটাও মানে শেখ হাসিনার সাথে তাদের সম্পর্ক ভালো ছিল, কিন্তু ডক্টর ইউনূসের প্রতি যে অসম্মানজনক আচরণ ছিল সেটা তাদের কাছে দেখেছে, কিন্তু আমরা আপনাকে সম্মান এবং শ্রদ্ধা জানানো অব্যাহত রেখেছিলাম। দুটো ব্যাপার, মানে মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না, এই ব্যাপারটা আমরা যদি এভাবে বলি, ডাজ ইট মিন ইতিবাচক ছিল? মানে শেখ হাসিনাকে আমাদের প্রধান উপদেষ্টা চাইলেন যে তাকে ফেরত পাঠানো দরকার, তিনি ওখানে বসে বকবক করছেন, এগুলো বন্ধ করা দরকার, এগুলো বলা হলো। ভারত কি বলেছে সেটা আমি আসছি, কিন্তু এগুলো যদি বলা হয়ে থাকে সেখানে উনি ওর পরপরই বলছেন যে আমরা আশাবাদী হাসিনাকে একদিন ঢাকায় ফিরিয়ে আনা হবে এবং আমরা শতাব্দীর সবচেয়ে আলোচিত বিচার দেখতে পাবো। তার মানে ওই মন্তব্যের, ওই কথোপকথনের সূত্র থেকে এই আশাবাদ তৈরি হয়েছে। প্রশ্নটা কি আমরা এভাবে করব যে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে এরকম অন্তত আশাব্যঞ্জক কিছু দেখিয়েছে, বলেছে? মানে ভারত না বলে দিল একটা কথা, আর না বলে নাই, ডাজ ইট নেসেসারিলি মেন? ভারতের মিডিয়াতে যেটা বলা হচ্ছে সেটা হলো এখানে নাকি নরেন্দ্র মোদী বলেছেন এই ধরনের ডিসপিউট যেসব ইস্যু নিয়ে হচ্ছে এগুলো মন্ত্রী পর্যায়ে কথা হতে পারে। আমরা আসলে খুব ভালোভাবে জানি
মোটামুটি নিশ্চিতভাবে জানি যে ভারত শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না। কিন্তু আরেকটা কথা যেটা হয়তো আরও বেশি ডিবেটের জায়গা, সেটা হলো যে শেখ হাসিনা ডক্টর ইউনূসের প্রতি অসম্মানজনক আচরণ করেছে, কিন্তু মানে এটা বলছেন তারা দেখছেন এবং রেকগনাইজ করছেন। মানে প্রশ্ন হচ্ছে এই কথাটা কি হয়েছে ভেতরে? হয়ে থাকতে পারে। আর ভেতরে হওয়া সব কথা কি খুব সিরিয়াস, নাকি সব কথা মধ্যে কিছু কথা সৌজন্যেরও থাকে দুজন মানুষ যখন বসে? এবং তার চাইতে জরুরি কথা, সব কথা আসলে সামনে এসে বলা হয় না, গ্রসলি বলা হয় যে তারা পরস্পরের প্রতি সম্মানজনক আচরণ করেছেন, সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন। আর দুই পক্ষ থেকে কি কি কথা বলা হবে সেটার একটা প্যারামিটার থাকে। এই কথাটা যদি না হয়ে থাকে তাহলে এটা বলাটা একটা মিথ্যা তথ্য, এটা ভয়ঙ্কর। আর যদি এটা হয়েও থাকে, আমি আবারও বলছি, ভারতীয় মিডিয়া যখন এটার সমালোচনা করছে এই বক্তব্যেরও, দ্যাট মিনস আরও অনেক কিছুর সমালোচনা করেছে, সেটার দিকে যাচ্ছি না। এমনকি আমাদের অফিসিয়াল স্টেটমেন্টেরও কিছু কিছু জিনিস নিয়ে তাদের ক্রিটিক আছে, সেদিকে যাচ্ছি না। কিন্তু আমি বলছি এটারও যখন সমালোচনা করছে তখন আমাদের বুঝে নিতে হবে যে এই বক্তব্যটাও ভারতের বিজেপি সরকার পছন্দ করেনি। এটা যদি হয়েও থাকে, এটা দুজন নেতা যখন বসেছেন পরস্পরের মধ্যে আইস ব্রেকিং হয়, তাদের মধ্যে দীর্ঘদিনের একটা সমস্যা ছিল, বাংলাদেশ চেয়েছে কিন্তু ভারত শেষ পর্যন্ত আসা মানে হচ্ছে ভারতও চাইছে এই সম্পর্কটার মধ্যে অন্তত স্বাভাবিক করে দূরে থাকুক, ডিসকালেট করুক। যে আমাদের টেনশনটা বাড়ছে ক্রমাগত, এই বৃদ্ধিটা একটি থামুক, আমরা অন্তত যে জায়গায় আছে অন্তত সেই জায়গায় আগে থাকি, তারপর আস্তে আস্তে টেনশন কমানোর অন্তত চেষ্টা করি। সেই চেষ্টা ভারতের দিক থেকেও আছে। সুতরাং পরস্পরের প্রতি কিছু মন্তব্য করবেন, কিছু বক্তব্য দেবেন যেগুলো আসলে এই ক্ষেত্রে হেল্প করে, আইস ব্রেকিং এর জন্য কাজ করে। সেটা যদি বলেও থাকেন, সেটা পাবলিকলি বলা উচিত কি অনুচিত, এই প্রশ্নটা আসলে আমাদেরকে ভেবে দেখতে হবে এবং এটুকু বুঝতে পারতে হবে। যেহেতু ভারত এটাকে সমালোচনা করছে, আমি আবারও বলছি, কথাটা বারবার বলা হচ্ছে, ভারতের মিডিয়ার এক্সিস্টিং মিডিয়ার কথাকে আসলে সরকারের বক্তব্য হিসাবে নিয়ে নিতে হবে। এগুলো গদি মিডিয়া, এগুলো অনেক দিন থেকে এভাবে প্রতিষ্ঠিত। সুতরাং আমাদের এই জায়গায়ও ভুল হয়েছে কিনা খেয়াল রাখা দরকার আছে। আর আমি একটা কথা শুরু থেকে বলেছি, এখনো বলছি, আবারও বলতে চাই, গায়ের জোরে কোনো সফরকে অতিরিক্ত সফল দেখানোর কোনো প্রয়োজন নাই। এই প্রবণতা আমরা সরকারের মধ্যে দেখছি। চায়না সফরেও খুবই সফল সফর, চায়না গেছে, ইটসেলফ একটা সাকসেস। মোদি বসতে বাধ্য হয়েছে, ইটসেলফ ইজ এ সাকসেস। সত্যিই তাই, আমি বিশ্বাস করি, মনে করি। বাংলাদেশ আরও আগেও চেয়েছিল, সে রাজি হয় নাই, এবার রাজি হয়েছে। সো বাংলাদেশের ফরেন পলিসি সামহাউ মোদিকে বাধ্য করেছে বসতে, মোদিকে পিপল টু পিপল রিলেশনশিপের কথা বলতে বাধ্য করেছে। তো এই জিনিসগুলো যখন হচ্ছে, মানে খুব কর্ডিয়াল বডি ল্যাঙ্গুয়েজ ছিল না, তাতে কিছু আসে যায় না, এটাও এগুলো সব সাফল্য। কিন্তু গায়ের জোরে কিছু কথা বলে, অহেতুক কিছু অতিরঞ্জন আরোপ করে সব সফরগুলোকে অনেক কিছু দেখানোর প্রবণতা, আমি এটাকে স্ট্রংলি কন্ডেম করি যদি সেটা হয়ে থাকে। আর যদি অতিরঞ্জন নাও হয়ে থাকে, কোন কথা বলা উচিত হবে, কোন কথা বলা উচিত হবে না, সেটাও মনে রাখা দরকার। তবে একটা কথা একেবারে অতিরঞ্জন বলে আমি শতভাগ বিশ্বাস করি, শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে এমন কিছু হয় নাই যে আশা করা যাবে যে এই ঘটনাটা ঘটবে এবং খুব দ্রুত এই সমস্যার সমাধান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠককে কেন্দ্র করে এখনও কিন্তু আলোচনা থামেনি। বৈঠক শেষ পর্যন্ত হয়েছে, সেই বৈঠকের পক্ষে বিপক্ষে নানা রকমের কথাবার্তা হচ্ছে। বৈঠকে কি আলোচনা হলো সেটা নিয়ে ভারতের ব্রিফিং এবং বাংলাদেশের ব্রিফিংয়ের মধ্যে বিস্তর ফারাক আমরা দেখেছি, মুদ্রার এপিট ওপিটের মতো ফারাক দেখেছি। সেসবের বাইরে এসে এবার নতুন আলোচনা যেটা সামনে এসেছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মিটিংটা হবারই কথা ছিল না, সেটি হলো কেন, কিভাবে হলো, কার ইশারায় হলো, তৃতীয় কোন পক্ষ এর পেছনে কলকাঠি নাড়ল, কার ইশারায় শেষ পর্যন্ত বৈঠকটি হলো এবং ইশারাটা কেন দেয়া হলো, সে নিয়ে নানা রকমের কথা আলোচনা হচ্ছে। সেই আলোচনাগুলোই করব। শেষ পর্যন্ত কি হলো এবং এই বৈঠকের ফলে আওয়ামী লীগ হতাশ হলো নাকি আওয়ামী লীগ এখান থেকে নতুন শক্তি খুঁজে পেল, সেই আলোচনাটাও থাকবে সেই আলোচনার মধ্যে। দর্শক, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওতে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রজাপতি। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠকটা যে শেষ পর্যন্ত হলো, সেই বৈঠকের মাঝেজাটা আসলে কি, এই বৈঠকটা কেন হলো, নিশ্চয়ই কোনো তৃতীয় পক্ষ কলকাঠি নাড়িয়েছে, সেই আলোচনা এবার সামনে এসেছে। এই আলোচনা আসার কারণ হচ্ছে নরেন্দ্র মোদী বিমস্টেক সম্মেলনে যোগ দেওয়ার পূর্ব মুহূর্তে রওনা দেওয়ার দিন যে টুইট করেছিলেন, সেই টুইটে তিনি বিমস্টেকের যে শিডিউল বর্ণনা করেছিলেন, যার সঙ্গে মিটিং হবে, বৈঠক হবে, এরপরে তিনি শ্রীলঙ্কা যাবেন, বিস্তারিত লিখেছিলেন। কিন্তু সেখানে কোনো জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার বৈঠক, সেই বৈঠককে কেন্দ্র করে কোনো ধরনের একটি শব্দ তিনি লেখেননি। সেখান থেকেই ধারণা করা হচ্ছিল যে ডক্টর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদী বৈঠক আদতে করতে চান না। ভারতীয় মিডিয়াও তাই বলছিল। বৈঠকের আগের রাতে ডিনারে যখন নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূস পাশাপাশি বসলেন, সেই পাশাপাশি বসাতেও আমরা নরেন্দ্র মোদীর মধ্যে এক ধরনের কি বলা যায় যে একটা নাখোশ চেহারা, বডি ল্যাঙ্গুয়েজ অন্যরকম, একটা বিরক্তি ভাব, সেই ব্যাপারগুলো আমরা
দেখেছি। সেই ব্যাপারগুলো যখন দেখেছি তখন ধারণা করা যেতেই পারতো যে মিটিংটা শেষ পর্যন্ত হবে না। পরদিন সকালে যে মিটিং হবে, দুপুর নাগাদ মিটিং হবে, সেই আগের রাতেও ব্যাপারটা কনফার্ম না, তাহলে কলকাঠি নাড়ল কোন পক্ষ? অনেকে বলছেন যে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা তিনি মূলত কনভিন্স করেছেন নরেন্দ্র মোদী এবং অজিত দোভালকে যে এই মিটিংটা হওয়া উচিত। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের যে অবস্থা, তাতে যদি এত অনুরোধের পরেও রিফিউজ করাই হয়, মিটিংটা যদি না করা হয়, তাহলে বাংলাদেশের জনগণ এমনিতেই ভারতের প্রতি যে ক্ষেপে আছে ভারত বিদ্বেষী মনোভাব, সেই ভারত বিদ্বেষী মনোভাবটা আরও তীব্র হবে। সেই তীব্র হতে হতে একটা সময় পাকিস্তানের মতো অবস্থা হয়ে যাবে। পাকিস্তান যেমন এখন ডিরেক্ট শত্রু ভারতের, বাংলাদেশও সেই অবস্থানে চলে যেতে পারে। সেই অবস্থানে যেতে দেয়া ঠিক হবে না। বাংলাদেশ যেন পাকিস্তানের অবস্থানে চলে না যায়, সেই কারণেই প্রণয় ভার্মার সাজেশন ছিল যে মিটিংটা যেন হয়। ওদিকে অজিত দোভালের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা খলিলুর রহমান, তিনি লবিং চালিয়ে যাচ্ছিলেন। যখন ডিনার হয়, আগের রাতে যখন ডিনারে মোদি এবং ডক্টর ইউনূস পাশাপাশি বসেন, তার পেছনে কিন্তু খলিলুর রহমান এবং অজিত দোভাল পাশাপাশি বসেছিলেন, তাদেরকে কথা বলতেও শোনা গেছে। শেষ পর্যন্ত চীন সফরের আগে আমরা দেখেছি যে আমেরিকার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার একটা দল বাংলাদেশ সফর করেছে এবং সেখানে তারা বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে মিটিং করেছে, ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলেছেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। সেখান থেকে একটা ধারণা পাওয়া যায় যে আমেরিকার সেনা প্রতিনিধি দল হয়তো বাংলাদেশে এসে কোনো একটা লিয়াজও করছে যেন বাংলাদেশ পরিপূর্ণভাবে চীনের দিকে হেলে না যায়। চীনের সঙ্গে সম্পর্ক তৈরিতে মরিয়া হয়ে উঠেছিল যখন বাংলাদেশ, তখন চীনের দিকে বাংলাদেশ যেন হেলে না পড়ে পুরোপুরি, যেন ভারতের এখানে কিছু একটা করার থাকে। এই অঞ্চলের যে সম্পর্ক, এই অঞ্চলের যে রাজনীতি এবং এই অঞ্চলের রাজনীতির সঙ্গে আমেরিকার যে সম্পর্ক, তাতে আমেরিকা নিশ্চয়ই চাইবে না চীনের দিকে বাংলাদেশে হেলে পড়ুক, ভারত থেকে অনেক দূরে চলে যাক। আর সেই না চাওয়ার কারণেই অনেকে বলছেন, অনুমান করা হচ্ছে যে আমেরিকা থেকেই মূলত কলকাঠিটা নাড়ানো হয়েছে যেন এই মিটিংটা হয়। আমেরিকাই চেয়েছে নরেন্দ্র মোদী যেন ডক্টর ইউনূসের সঙ্গে একটা মিটিংয়ে বসেন। সেই মিটিংয়ের ফলাফল কি হলো না হলো সেটা পরের বিষয়, যদিও ফলাফল কিছু হয়নি বলেই মোটামুটি আন্দাজ করা যায়। বাংলাদেশের পক্ষ থেকে মিটিংটাকে ফলপ্রসূ বললেও ভারতের ব্রিফিং থেকে স্পষ্ট বোঝা যায় যে এই মিটিং ফলপ্রসূ হয়নি, শুধুমাত্র একটা নামকাওয়াস্তে মিটিং হয়েছে। কিন্তু এই মিটিংয়ের পেছনে আমেরিকাই কলকাঠি নাড়িয়েছে এমনটাই ভাবা হচ্ছে, কারণ আমেরিকা চাইবে না চীনের সঙ্গে চীন আরও বেশি শক্তিশালী হয়ে যাক। বাংলাদেশের বঙ্গোপসাগর একটা বড় সম্পদ, সেই বঙ্গোপসাগরে চীন এসে রাজত্ব করুক, সেটা আমেরিকা চাইবে না। আমেরিকার এখানে রাজনৈতিক অনেক এজেন্ডা রয়েছে, সেই এজেন্ডা বাস্তবায়ন করতে হলে চীনকে একটু দূরে রাখতে হবে। সেই কারণেই কি ভারতকে বাংলাদেশের সঙ্গে বসিয়ে দিল কিনা আমেরিকা, সেই আলোচনা চলছে। যদি সেটাই হয়, ভারতকে যদি আমেরিকা বাংলাদেশের সঙ্গে বসিয়েই দেয়, তাহলে শেষ পর্যন্ত এই মিটিংয়ে মোদি এবং ইউনূস এই মিটিংয়ে আওয়ামী লীগ কি হতাশাগ্রস্ত হলো? আজকে দৈনিক মানবজমিন একটা রিপোর্ট করেছে যে মোদি ইউনূস বৈঠকে আওয়ামী শিবির হতাশ কিনা সেটা একটা বড় প্রশ্ন, যে আওয়ামী লীগ এই মিটিংয়ের ফলে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে কিনা। তারা নিশ্চিত করেই চাইছিল যে মোদির সঙ্গে ডক্টর ইউনূসের মিটিংটা যেন না হয়। এই মিটিংটা হওয়ার ফলে তাদের হতাশ হয়ে পড়ারই কথা মানবজমিনের ভাষ্যমতে, কিন্তু আদতেও তারা হতাশ হয়েছে কিনা সেটা যদি একটু বিশ্লেষণ করা যায় তাহলে কি দাঁড়ায়। মিটিংটা যে ফলপ্রসূ হয়নি সেটা ভারতীয় ব্রিফিংয়ে স্পষ্ট বোঝা যায়। ভারতীয় ব্রিফিংয়ে যখন স্পষ্ট বোঝা যায়, তখন আওয়ামী শিবিরের হতাশ হওয়ার আদতেও কোনো কারণ রয়েছে কিনা সেই প্রশ্ন সামনে এসে যায়। অনেকে বলছেন আওয়ামী শিবির হতাশ হয়েছে, অনেকে বলছেন না, আওয়ামী লীগ প্রথমে একটু হতাশাগ্রস্ত হলেও মিটিংয়ের ফলাফল যেহেতু আসেনি সেহেতু তারা হতাশাগ্রস্ত হয়নি, এবং শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার যে কথা বাংলাদেশ থেকে বলা হয়েছে সেই কথাই ভারত কোনো উত্তর দেয়নি, উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা মনে করেনি, সেটাকেও আওয়ামী লীগ তাদের পক্ষে পজিটিভ হিসেবে ভাবতে শুরু করেছে। আদতে কি হলো, এই যে মিটিং, যদি আমেরিকার দুতিয়ালিতেই মিটিংটা হয় তাহলে মিটিং থেকে কোনো ফলাফল আসলো না। ফলাফল না আসা একটা মিটিংয়ে কি আমেরিকা চাইছিল যে একটা নামকাওয়াস্তে মিটিং হোক, অন্তত চীনের দিকে বাংলাদেশের ঝোঁকটা কমুক। আর চীনের দিকে বাংলাদেশ হেলে পড়লে তাতে আমেরিকার কি এমন লস হয়ে যাবে, বাংলাদেশ আমেরিকার কাছে এত গুরুত্বপূর্ণ হঠাৎ হয়ে গেল কেন, সেই প্রশ্নগুলোও কিন্তু ঘুরপাক। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের সেদিনের বৈঠকের পেছনের মূল রহস্য কি, তাদের এই বৈঠকের পিছনকে কেন্দ্র করে কে ছিল পিছনে। সম্মানিত দর্শক, নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের বৈঠককে কেন্দ্র করে কি কথা হয়েছিল, সমস্ত চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারলেন। সেই সাথে
সম্মানিত দর্শক শ্রোতা, বর্তমান দেশের পরিস্থিতি নিয়েও খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারলেন। প্রিয় দর্শক, আমি আর নতুন করে কিছুই বলতে চাই না, শুধু এটাই বলবো ডক্টর ইউনূস খুবই লজ্জিত, আন্তর্জাতিকভাবে তিনি মহা চাপে পড়েছে। দর্শক, এই সম্পর্কে আপনারা কি বলতে চান? আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।